নমস্কার, আপনারা দেখছেন সঙ্গে পার্থসারথী, আর আপনাদের সঙ্গে আমি পার্থসারথী মুখোপাধ্যায়। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। বিএনপি সহ একাধিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু বাদ আওয়ামী লীগ। বাদ অর্থে তাদেরকে বাদ দেওয়া হয়েছে বিভিন্ন পক্ষ থেকে, অর্থাৎ মূলত যে বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন দেশ, বিভিন্ন প্রশাসন, ভারত সহ বারে বারে যে বলেছে যে সমস্ত পক্ষকে নিয়ে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন সে দেশে, এবং গণতান্ত্রিক দেশে যেভাবে শাসন ব্যবস্থা চলে, শাসন ব্যবস্থা কায়েম হয়, ঠিক সেভাবেই বাংলাদেশেরও নতুন ভোটের মাধ্যমে নতুন সরকারের হাতে ক্ষমতা যাওয়া প্রয়োজন। সেই জায়গাটাতে বেশ খানিকটা কিন্তু খামতি থেকেই যাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশে প্রচার শুরু হয়ে গেছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই প্রচারের বিভিন্ন ছবি আমরা দেখতে পাচ্ছি। মহিলারা ভোটে দাঁড়িয়েছেন, তারা বারে বারে তাদের নানান পরিকল্পনার কথা জানাচ্ছেন, প্রার্থীরা যেরকম জানিয়ে থাকেন সাধারণত আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় সে সমস্ত বিষয় বারে বারে উঠে আসছে। কিন্তু এত কিছু সত্ত্বেও বাংলাদেশে এখনো পর্যন্ত হিংসা থামার লক্ষণ দেখা যাচ্ছে না। বিশেষ করে সংখ্যালঘু হিন্দু এবং তার পাশাপাশি বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, দলিত, এদের ওপর যে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে আক্রমণ ক্রমশ বেড়ে চলছিল, সেটা থামার কিন্তু কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বা তাতে হ্রাস টানারও সেরকম ইঙ্গিত এখনো পর্যন্ত নেই। যদি এই ইউনিস প্রশাসনের পক্ষ থেকে অজস্র কথা সংবাদ মাধ্যমে বারে বারে বলা হচ্ছে, বারে বারে নানান বিষয়ে দাবি করা হচ্ছে, কিন্তু কার্যক্ষেত্রে কি হচ্ছে সেটা চোখের সামনেই পরিষ্কার। বাংলাদেশের এই আসন্ন নির্বাচন এবং সেই মুহূর্তে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, এই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, শেয়ার করে পৌঁছে দেবেন আরও বহু মানুষের কাছে। সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং বেল আইকনটিও চালু করে রাখবেন। এর ফলে যখনই আমাদের নতুন কোনো ভিডিও আসবে আপনার কাছে সঙ্গে সঙ্গে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে, অর্থাৎ আপনি তা বুঝতে পারবেন। এবার আসছি মূল বিষয়ে। বাংলাদেশের 12ই ফেব্রুয়ারি যে ভোট হবে, সেই ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হতে দেখা যাচ্ছে না। যদিও নির্বাচনী প্রচার চলছে, প্রচার তুঙ্গে উঠেছে, বিএনপি, জামাত সহ একাধিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে। তরুণ প্রার্থী যারা বছর দেড়েক আগে যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদেরও একাধিক প্রার্থীকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে। কিন্তু এখনো শেষ পর্যন্ত এটুকু অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে বাংলাদেশে সুষ্ঠুভাবে এই জাতীয় নির্বাচন আদৌ শেষ হবে কি না। নির্বাচনের পরেও কি অশান্তি আবার আসবে, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নির্বাচনও ঠিকভাবে হবে কিনা তা নিয়েও বিস্তর যদি এবং কিন্তুর অবকাশ রয়েছে। তার কারণ ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত মার্কিন পর্যটক বাংলাদেশে বা ঢাকা অভিমুখে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন বা কোনো কাজে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে সতর্কতা কিন্তু জারি করেছে। তার কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত যে ধরনের রাজনৈতিক হানাহানি, সংখ্যালঘুদের উপর আক্রমণ, নির্যাতন, বাড়ি পুড়িয়ে দেয়া, অগ্নিসংযোগ, খুন, লুটতরাজ, মহিলাদের উপর আক্রমণের ঘটনা বিভিন্ন জায়গায় যেভাবে ঘটে চলেছে, তাতে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি শান্ত, একথা কোনোভাবেই বলা যাচ্ছে না। এবং সেই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত পর্যটকেরা, তাদের দেশের যে সমস্ত নাগরিকেরা ঢাকা যাচ্ছেন বা বাংলাদেশ যাচ্ছেন কোনো কাজে বা বেড়াতে, তাদের জন্যও কিন্তু এই সতর্কতা জারি করেছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে পরিস্থিতি কিন্তু আদৌ স্বাভাবিক নয়। যদি ইউনুস প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই বিস্তর কথাবার্তা বলা হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক, পরিস্থিতি শান্ত, তারা সেটা নিজেদের মতন করে বলছেন এবং নিজেদের মতন করে ব্যাখ্যা দিচ্ছেন, সেটা তাদের ব্যাপার। কিন্তু গত 1-1.5 বছরে পরিস্থিতি যেরকম দেখা গেছে তার থেকে খুব আলাদা কিছু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না।
শেষমেশ ভোটের দিকে যাচ্ছে বাংলাদেশ। 12ই ফেব্রুয়ারি ভোট। ইতিমধ্যেই ভারত বাংলাদেশের সঙ্গে কি চায়, একজন সুপ্রতিবেশীর কাছ থেকে আরেকটি সুপ্রতিবেশী দেশ কি চেয়ে থাকে, কি ধরনের ব্যবহার, কিরকম পরিবেশ আশা করে থাকে, ইতিমধ্যেই ভারত কিন্তু নানাভাবে সে কথা জানিয়ে দিয়েছে এবং সেটা অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরাসরি জানিয়েছে যে বাংলাদেশে কারা সরকারে এলেন এবং বাংলাদেশের মানুষ কাকে ভোট দেবেন কাকে দেবেন না সেটা সম্পূর্ণ তাদের বিষয়, ভারত তা নিয়ে আগ্রহী নয়। ভারতের চিন্তা মূলত একটাই বিষয়, তা হলো যে পাকিস্তানের সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়িয়ে পাকিস্তানে যে সমস্ত রুটিন ভারত বিরোধী কার্যকলাপ এবং সন্ত্রাসী জেহাদি কার্যকলাপ বছরের পর বছর ঘটে চলেছে, সরকারি মদতে ঘটে চলেছে, বাংলাদেশও অর্থাৎ ভারতের পূর্ব প্রান্তেও একই ধরনের আরেকটি জেরক্স কপি তৈরি হোক, একথা ভারত চায় না। ভারত কেন, ভারতের জায়গায় অন্য যে কোনো দেশ থাকলেও তারাও চাইতেন না, কারণ দুপাশে ভারতের পশ্চিম সীমান্তে ভারতের শত্রু রয়েছে, একথা ভারত জানে। কিন্তু একই সঙ্গে পূর্ব সীমান্তেও একই ধরনের অশান্তি মাথাচাড়া দিক বা একই ধরনের আরেকটি উপদ্রব তৈরি হোক, একথা ভারত চাইবে না। ভারত কেন, আমি একটু আগেই বললাম, কোনো দেশই চাইবে না, খুব স্বাভাবিক। ফলে বাংলাদেশের কাছ থেকেও ভারত একজন সুপ্রতিবেশী সুলভ ব্যবহারই আশা করে থাকে এবং সেই কারণেই নানান প্ররোচনা সত্ত্বেও ভারত কিন্তু সরাসরি বাংলাদেশ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো কড়া মন্তব্য সে অর্থে করেনি। ভারত থেকে বাংলাদেশে প্রতিদিন যে সমস্ত খাদ্য পণ্য এবং বিভিন্ন সরবরাহ, ওষুধপত্র, তেল, নানান কিছু নিত্য প্রয়োজনীয় বহু কিছু জিনিস যায় ভারত থেকে, ভারত কিন্তু সেগুলোতে হ্রাস টানেনি, ভারত কিন্তু সেগুলো বন্ধ করে দেয়নি। এই রবিবার অর্থাৎ 1 তারিখ ফেব্রুয়ারির দিল্লির সংসদে বাজেট পেশ হয়েছে। বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তাতে বাংলাদেশের খাতে যে সাহায্য ভারত প্রতি বছর করে থাকে, বাজেটে যে বরাদ্দ করা হয়, গত বছর তা ছিল 120 কোটি, এবছরের বাজেটে তাতে কাটছাঁট করা হয়েছে, তা কমিয়ে দেওয়া হয়েছে, কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে। 120 কোটির জায়গায় 50 থেকে 60 কোটি টাকা ভারত বাংলাদেশের সরাসরি যে সমস্ত বাংলাদেশের খাতে যে সমস্ত বাজেটে বরাদ্দ করা হয়ে থাকে সাহায্য ইত্যাদি ক্ষেত্রে, তা কমিয়ে অর্ধেক করে দেওয়া হয়েছে। গত বছর ছিল 120 কোটি, এবছর তার অর্ধেক। অথচ লক্ষণীয়, আফগানিস্তানের মতো দেশ, যাদের সঙ্গে ভারতের সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, সেই তালিবানদের দেশের সঙ্গে ভারত কিন্তু ভারতের যে আর্থিক বরাদ্দ, আফগানিস্তানের উন্নয়ন, আফগানিস্তানের সাহায্য ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি, হাসপাতাল তৈরি, এই সমস্ত ক্ষেত্রে ভারত কিন্তু বরাদ্দ বেশ এক ধাক্কায় অনেকটা বাড়িয়েছে। ফলে বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কদিন আগেই একটি সমীক্ষা, অর্থাৎ জনমত সমীক্ষায় কারা ক্ষমতায় আসবেন, কারা প্রধানমন্ত্রী পদে কাদেরকে দেখতে চান, কে এগিয়ে কে পিছিয়ে ইত্যাদি ভোটের আগে শুরু হয়ে গেছে। আমাদের দেশেও হয়, পশ্চিমবঙ্গেও হয়, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেও ভারতে হয়ে থাকে। ঠিক একইভাবে বাংলাদেশের একটি এ ধরনের জনমত সমীক্ষা আমার নজরে এলো। তাতে দেখা যাচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রায় 50% কাছাকাছি মানুষের জনসমর্থন পাচ্ছেন এবং মানুষ মনে করছে সে দেশের যে প্রায় 47% মানুষ, 47% কিছু বেশি মানুষ মনে করছেন যে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার পদে তিনি এগিয়ে রয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রী পদে যোগ্য। দ্বিতীয় স্থানে রয়েছেন জামাতের আমির, তিনি বহু পেছনে, প্রায় 22% আশেপাশে তিনি সমর্থন পাচ্ছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে। অন্যদিকে যে দলীয় সার্বিক সমীক্ষা, দলীয় অর্থে দল হিসেবে কারা ক্ষমতায় আসবে, খুব স্বাভাবিকভাবে এক্ষেত্রেও বিএনপি ক্ষমতায় আসতে পারে বলে মনে করছেন বাংলাদেশের সাধারণ মানুষ এবং সেখানেও 50%-এর আশেপাশে তারা জনমত সমীক্ষায় তারা এগিয়ে থাকছেন। ফলে একটা বিষয় পরিষ্কার, যেখানে আওয়ামী লীগ যেখানে ছবিতে একেবারেই নেই, সেক্ষেত্রে কার্যত প্রায় ওয়াকওভারের দিকে এগোচ্ছে বিএনপি। যদিও এখনো পর্যন্ত পরিস্থিতি খুব পরিষ্কার নয়, কেননা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে
বিএনপি সমর্থকদের সঙ্গে জামাতের যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন বিভিন্ন গ্রামে গঞ্জে এবং প্রত্যন্ত এলাকায় নানান ক্ষেত্রে তাদের সঙ্গে বড় ধরনের গোলমাল এবং সংঘর্ষের ঘটনা ঘটছে। ফলে পুরো নির্বাচন প্রক্রিয়া এই ধরনের কোনো ছোট ঘটনা থেকে বড় আকার নেবে কিনা এবং তার জেরে সম্পূর্ণ বা বিস্তীর্ণ অঞ্চলের যে ভোট নির্বাচন সেইটা পিছিয়ে যাবে কিনা তা নিয়েও কিন্তু বিস্তর সংশয় অবকাশ থেকে যাচ্ছে এখনো পর্যন্ত। যদিও ভারত এখনো পর্যন্ত পুরো বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করেনি স্বাভাবিকভাবেই, কিন্তু একটা বিষয় পরিষ্কার যে বাংলাদেশে ক্ষমতায় যারাই আসুন, বিশেষ করে বিএনপি যদি ক্ষমতায় আসেন, এখনো পর্যন্ত যা অনুমান করা হচ্ছে বা যা দেখা যাচ্ছে, এবং আওয়ামী লীগের অংশগ্রহণ করার কোনো সম্ভাবনা শেষ পর্যন্ত নেই। ফলে স্বাভাবিকভাবেই ভারত কিন্তু যিনি ক্ষমতায় আসুন, যিনি প্রধানমন্ত্রী হন বা যে দলই ক্ষমতায় আসুন না কেন, তার সঙ্গে একটি যুক্তিপূর্ণ এবং স্বাভাবিক সহজ সম্পর্ক যাতে তৈরি হয় সে ব্যাপারে ভারত কিন্তু ইতিমধ্যেই আগ্রহী, এবং সে কথা ভারত বারে বারে জানিয়েওছে। তাদের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যেমন জানানো হয়েছে, তেমনি রাষ্ট্রদূতের সঙ্গেও একাধিকবার বৈঠক হয়েছে ঢাকায়, বিভিন্ন দলের সঙ্গে তারা কথাবার্তা বলেছেন এবং তারেক রহমানের সঙ্গেও তারা কথা বলেছেন। সবকিছু মিলিয়ে এখন আপাতত কিন্তু অপেক্ষা যে কিভাবে আগামী কয়েকদিনে নির্বাচন যায় এবং শান্তিপূর্ণভাবে অন্তত বাংলাদেশের মানুষ নিজেদের পছন্দ মতো ভোটটা দিতে পারেন কিনা এবং শেষমেশ একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা যায় কিনা, আপাতত সেদিকেই তাকিয়ে থাকতে হবে। আজ তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের আজকের ভিডিও অবশ্যই আমাদের মন্তব্য করে জানান। লাইক এবং শেয়ার করবেন, পৌঁছে দেবেন আরো বহু মানুষের কাছে। ভুলবেন না সাবস্ক্রাইব করতে এবং একই সঙ্গে চালু করে রাখবেন নিচের বেল আইকনটিও। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।